কোনো একটি গ্রামে আস্থা নামে একটি মেয়ে বাস করত। আস্থার মা অনেক আগেই মারা গিয়েছে। এজন্য তার বাবা পূজা নামে একটি মেয়ের সঙ্গে বিয়ে করে। আস্থার বাবা ভেবেছিল পূজা আস্থাকে নিজের মেয়ের মতো করেই ভালোবেসে রাখবে, কিন্তু পূজা মোহনকে বিয়ে করেছিল শুধু তার সম্পত্তির জন্য। একবার মোহনের শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পূজা ঠিকমতো তার সেবা যত্নটাও করেনি, যার কারণে মোহনও মৃত্যুবরণ করে। মোহন ও পূজার একটি মেয়ে ছিল, তার নাম ছিল আবনীত। আস্থা দেখতে অনেক সুন্দরী ছিল, কিন্তু আবনীত দেখতে বেশি সুন্দর ছিল না। এজন্য আবনীত আস্থাকে অনেক পেরেশান করত, আর দুই মা মেয়ে মিলে আস্থাকে দিয়ে সব কাজ করাতো। আরে এই আস্থা, এখন পর্যন্ত বসে আছিস? গোটা বাড়ির কাজ পড়ে আছে, কে কাজ করবে আর রান্না করবে কে? মা, আজ আমার শরীরটা অনেক খারাপ, তাছাড়া আজকে অনেক হাঁড়ি পাতিল মাজতে হবে। আগে থালাবাটিগুলো ধুয়ে নে, এরপরে আমি খাবার তৈরি করে দেব। কাজ না করার প্রতিদিনই একটা করে বাহানা বানাস, তাই না? তুই তোর মায়ের মতো হয়েছিস, কামচোরা। আমার মেয়ের ক্ষুধা লেগেছে, যা তাড়াতাড়ি খাবার তৈরি কর। আস্থার উপর দুই মা মেয়ে মিলে এভাবেই অত্যাচার করত। সবার খাওয়ার পরে যেটুকু খাবার বাঁচত আস্থা ততটুকুই খেত। ওই দিন আস্থার শরীর অনেক বেশি খারাপ ছিল। সব কাজ শেষ করার পরে আস্থা তার রুমে গিয়ে তার মাকে স্মরণ করে কান্না করতে লাগলো। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছো? নতুন মা আমাকে একটু ভালোবাসে না। যদি তুমি আমার কাছে থাকতে তাহলে কত ভালোবাসতে। এভাবেই দিন পার হতে লাগে। যে কোনো বাহানায় অবনতি ও পূজা দুইজন মিলে আস্থাকে অনেক কষ্ট দেয়। একদিন পূজা ও আবনীত শপিং করতে যাচ্ছিল। আস্থা, তাড়াতাড়ি গিয়ে আবনীতকে রেডি করে দে, আমরা দুজন শপিং এ যাব। আস্থা আবনীতকে রেডি করে দিল। ঘর থেকে বাজারে যাওয়ার সময় আবনীত তার মাকে বলল, মা, এই কাজের মেয়েকে বিশ্বাস করো না। রান্নাঘরে অনেকগুলো কাজু বাদাম আছে, এর চাকরানির বাচ্চাকে আবার খেয়ে ফেলতে পারে, তাই বলছি তুমি তালা লাগিয়ে আসো। তুমি একদম ঠিক বলেছো মামনি। এরপর পূজা রান্নাঘরে তালা লাগিয়ে আবনীতকে সঙ্গে করে শপিং এ চলে গেল। বাইরে শপিং করতে কখনোই যাওয়া হয় না, আর আমারও তো মন চায় বাইরে গিয়ে শপিং করতে, কিন্তু মা তো আমাকে নিয়েই যায় না। বাসায় আস্থা একাই ছিল, তখন একটি ফোন আসলো। আস্থা ফোন উঠালো। হ্যালো, আমি কি আস্থার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি আস্থা বলছি, কিন্তু আপনি? তোমাকে স্বাগত, তুমি 10,000 টাকা পেয়ে গেছো। 10,000 টাকা জিতে গেছি, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। 4 মাস আগে আমরা তোমাদের এলাকা থেকে একটি প্রতিযোগিতা নিয়েছিলাম। সুন্দর করে ডিজাইন করে জামা তৈরি করার ব্যাপারে প্রতিযোগিতা চলছিল। তোমার কি মনে আছে তুমি একটি থালার মধ্যে সবজি নিয়ে আমাদের কাছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? সেই প্রতিযোগিতার পরিণাম আজকে তুমি পেলে, বুঝেছো? তুমি ফার্স্ট হয়েছো, তোমাকে কংগ্রাচুলেশন। আস্থা এই সংবাদ শুনে অনেক খুশি হলো। ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয়েছে। এখন বলুন, আমি আমার সেই উপঢৌকনের টাকাটা কিভাবে পাবো? আমি কি নিজে যাব নাকি আপনি দিতে আসবেন? তোমাকে আসতে হবে, আমি আমাদের ঠিকানা বলে দিচ্ছি, সেই ঠিকানাতে তুমি চলে আসবে, ওকে? এরপর লোকটি আস্থাকে ঠিকানা বলে দিল। এরপর আস্থা ফোন রেখে বলল, এটা সুবর্ণ সুযোগ, মা আসলে আর যাওয়া হবে না। মা বাসায় আসার আগে আমি গিয়ে 10,000 টাকা নিয়ে আসি। এরপর সেই ঠিকানা অনুযায়ী যে আস্থা তার 10,000 টাকা নিয়ে নিল। ঘরে আসার সময় সে নিজের জন্য একটি সেলাই মেশিন কিনল। কাপড় সেলাই করা তো আমার অনেক শখ, আর আমার কাছে হুনারও আছে। আর এই হুনার আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, কিন্তু আমার কাছে তো সেলাই মেশিনই ছিল না। আজ আমি সেলাই মেশিনও পেয়েছি। এখন থেকে আমি যেভাবে খুশি সেভাবে সেলাই করতে পারবো। সেলাই মেশিন নিয়ে এসে আস্থা মেশিনে সেলাই করতে আরম্ভ করলো। অল্প সময়ের মধ্যে আস্থা খুবই সুন্দর করে একটি গাউন তৈরি করে ফেলল। এরই মধ্যে পূজা ও আবনীত শপিং থেকে চলে আসলো। সেলাই মেশিন দেখে আস্থার সৎমা বলল, বাপ রে বাপ, এত দামি সেলাই মেশিন তোকে কে কিনে দিল? আস্থা চিন্তায় পড়ে গেল যে সে তার মাকে কি উত্তর দিবে। মা, আমি একটা কম্পিটিশনে জিতেছিলাম, সেখান থেকে আমি এটা পেয়েছি। দেখেছো মা, আমাদেরকে লুকিয়ে এই মহারানী বাইরে ঘুরতে যায় আর নিজের নাম কামাতে যায়। না না, ওরা ঘরে এসে সেলাই মেশিন দিয়ে গেছে। তখন আবনীতের দৃষ্টি পড়ল সুন্দর গাউনের দিকে আর বলল, ওয়াও, কত সুন্দর গাউন! এই গাউনটি আমার। এই, তোর কি কোনো সমস্যা আছে এই গাউনটি আমার মেয়েকে দিতে? না না, সমস্যা থাকবে কেন? নিয়ে নাও, যেটা আমার সেটাই তো তোমার আবনীত। কিন্তু তুই ভালো করে মনে রাখবি, যেটা তোর সেটা আমার আবনীতের, কিন্তু যেটা আমার আবনীতের সেটা কিন্তু তোর নয়। ঘরের কাজে মন দে, যা। বসে বসে সেলাই করছে, দর্জি হয়ে গেছে। তুই কাজ করলে তবেই তো আমি তোকে ভালোবাসবো, তাই না?
আশেপাশের লোকজন যখন আস্থার কাছে মেশিন আসে এটা জানলো, তখন লোকেরা আস্থার কাছে কাপড় সেলাই করতে লাগলো। এভাবেই আস্তে আস্তে অনেক লোক আস্থার কাছ থেকে কাপড় সেলাই করিয়ে নিতে লাগলো। এতে আস্থার অনেক টাকাও হতো, কিন্তু সব টাকা পূজা কেড়ে নিত। ঘরের সব কাজের পাশাপাশি আস্থা মানুষদের কাপড়ও সেলাই করে দিতে লাগলো। তবে একদিন পূজা আস্থার কাছে আসলো আর বলল, এই কতগুলো টাকা হয়েছে কাপড় সেলাই করে? দে, সব টাকা আমার কাছে দে। আস্থা একটু সাহস করে তার মাকে বলল, মা, আমি কত কষ্ট করে সংসারের কাজের পাশাপাশি মানুষের কাপড় সেলাই করি, সব টাকাই তুমি নিয়ে নাও, কিন্তু এখন থেকে আর নয়, আমি আমার ইনকামের 1/4 তোমাকে দেব। একথা শুনে পূজা অনেক রেগে গেল ও বলল, কি বললি? আমার মুখে মুখে তর্ক করছিস? তোর এত বড় স্পর্ধা! সেলাই শিখেছিস কি? নিজেকে কি মনে করিস মাস্টার হয়ে গেছিস? একথা বলে পূজা আস্থার সেলাই মেশিনটা ভেঙে ফেলল। 2টা টাকা ইনকাম করতে লেগে তোমার অহংকার বেড়ে গেছে, তাই না? তোমার টাকা ইনকাম করার মেশিন আমি এখন মাটাই মিশিয়ে দিয়েছি। কথা বলে পূজা সেখান থেকে চলে গেল। আস্থা তার সেলাই মেশিনের সামনে বসে খুবই কান্না করতে লাগলো। আমি কি এমন অন্যায় করেছি যার কারণে এত কষ্ট সহ্য করতে হচ্ছে? হে উপরওয়ালা, মায়ের সাথে সাথে তুমি আমাকে কেন নিয়ে গেলে না? আমাকে ওপারে নিয়ে যাও। তবে কিছুক্ষণের মধ্যেই আস্থার ঘরের মধ্যে আলো জ্বলে উঠল। সে আলোর সঙ্গে সঙ্গে আস্থা শুনতে পেল তার মায়ের কণ্ঠ। বেটা, আমি জানি তুমি অনেক কষ্টে আছো, কিন্তু আমি তো আর তোমার কাছে ফিরে যেতে পারি না, আর তোমাকেও আমার কাছে নিয়ে আসতে পারবো না। আস্থা তার মায়ের আওয়াজ শুনে খুশিতে চারিদিকে দেখতে লাগলো। মা, ও মা, কোথায় তুমি? অনেকক্ষণ ধরে লুকোচুরি খেলছো। আর নয়, তুমি তাড়াতাড়ি আমার সামনে আসো। মা কোথায়? তখন আস্থার সামনে তার মা এক পরীরূপে প্রকট হয়ে গেল। মা, তুমি তো দেখছি একটা পরী হয়ে গেছো, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ বেটা, মরার পরে আমি একটা পরী হয়ে গেছি। তুমি সব সময় আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, এই জন্য উপরওয়ালা তোমার সঙ্গে দেখা করার আমাকে একটি সুযোগ করে দিয়েছে। এরপর আস্থা তার মাকে জড়িয়ে ধরে। বেটা, আমি জানি তুমি অনেক কষ্টে আছো। তোমার সৎ মা তোমার সেলাই মেশিনটাও ভেঙে দিয়েছে। আসলে আমার মাথায় নষ্ট হয়ে গিয়েছিল। তোমার বাবাকে আমি বলেছিলাম দ্বিতীয় বিয়ে করতে। আমি বুঝতে পারিনি যে ও তোমাকে এত কষ্ট দেবে, কিন্তু আর নয়, আমি চলে এসেছি, তোমার আর কোনো কষ্ট নেই। একথা বলে তার পরিমা তার জাদু দ্বারা তার সেলাই মেশিনটাকে একেবারে ঠিক করে দিল। বেটা আস্থা, এখন তাড়াতাড়ি খুশি হয়ে যাও। ওয়াও মা, আমার সেলাই মেশিন তো একদম ঠিক হয়ে গেছে। না না বেটা, তোমার সেলাই মেশিন এখনো পর্যন্ত ভাঙা আছে, কিন্তু এটা জাদুর হয়ে গেছে। এই জন্য তুমি দেখতে পাচ্ছ যে এটা ঠিক হয়ে গেছে। কিন্তু মা, কোনো লাভ নেই, সৎমা দেখলে আবার ওটা ভেঙে ফেলবে। না বেটা, এটা আর ভাঙতে পারবে না। এই সেলাই মেশিন জাদুর হয়ে গেছে। এই সেলাই মেশিন দ্বারা তুমি খুব সহজেই কাপড় সেলাই করতে পারবে। আর যদি কেউ এই মেশিন ভেঙে ফেলার জন্য চেষ্টা করে, তাহলে এই মেশিন নিজেই তার শাস্তি দেবে। মেশিন ভাঙনেওয়ালা উচিত শিক্ষা পেয়ে যাবে। সত্যি মা, তুমি না অনেক ভালো। বেটা, তুমি ভালো থেকো। এখন আমি চলে গেলাম, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। এরপর আস্থা তার মাকে বিদায় দিয়ে দিল। তার মাও চলে গেল। পরের দিন সকালে পূজা এসে দেখলো সেলাই মেশিন একদম ঠিক হয়ে গেছে। এ আস্থা, আমি তো তোর সেলাই মেশিন ভেঙে দিয়েছিলাম, এরপর আবারও কি করে ঠিক করলি তুই? বুঝতে পেরেছি, আগে থেকে তোর কাছে 2টা সেলাই মেশিন কিনা ছিল, তাই না? একটা ভেঙে ফেলেছি আর একটা অ্যাটাচ করেছিস। কোনো ব্যাপার না, আমি এটাও ভেঙে ফেলছি। দাঁড়া একটু। না না মা, এমনটা করবেন না, আমি আপনার ভালোর জন্য বলছি। একথা বলে পূজা সেলাই মেশিনকে ভেঙে দেওয়ার জন্য তার মেয়ে আবৃতের কাছ থেকে একটি কুড়াল চাইলো। এরপর ওই কুড়াল দ্বারা মেশিনের উপরে জোরে জোরে আঘাত করতে লাগলো। মেশিনের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পূজার গায়ে অনেক জোরে জোরে কারেন্টের ঝাটকা লাগতে লাগলো, আর পূজা মাটিতে পড়ে গেল। পূজাকে এরকম হতে দেখে তার মেয়ে আবৃত জোরে জোরে চিৎকার করতে লাগলো। মা, তোমার কি হলো? এই আস্থা, তুই কিছু মনে হয় করেছিস, তাই না? দাঁড়া, তোর মেশিনকে আমি এক্ষুনি ভেঙে টুকরো টুকরো করে দেবো। কথা বলে আবৃত সেই হাতুড়ি দ্বারা সেলাই মেশিনের উপরে মারতে আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে আবৃতরে এরকম হলো। দেখেছো, এই জন্যই তো বললাম যে আমার মেশিনকে কেউ ভাঙতে এসো না। যদি আমার কথা শুনতে আগে থেকে, তাহলে আর এমনটা হতো না। না আস্থা, আমরা কখনো এরকম করবো না, আমাদেরকে ক্ষমা করে দাও। এরপর আস্থা জাদু সেলাই মেশিনকে বলে পূজা ও আবৃতকে ঠিক করে দিল। ওই দিনের পর থেকে তারা আস্থাকে কোনোভাবে কষ্ট দেয় না। তারা নিজেরা কাজ করে রান্না করে আস্থাকে খেতে দেয়। এখন আস্থা অনেক খুশি। এভাবে আস্থার জীবনে সবকিছু ঠিক হয়ে গেল। তার জীবনে সুখ নেমে আসলো। টিনা ও মিনা নামে 2 বোন ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে বাস করত। টিনা ও মিনার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়।
সেই সময় টিনা ও মিনা দুজন বাসায় ছিল। কিছুদিন আগেই টিনা ও মিনার পরিবার হাসি খুশিতেই দিন কাটাচ্ছিল। একদিন টিনার জন্মদিন চলে আসে। তার মা ও বাবা জন্মদিন পালন করার জন্য কিছু জিনিস বাজারে গেল কিনতে। সমস্ত জিনিসপত্র কেনার পরে যখন তারা বাসার দিকে ফিরছিল, ঠিক তখনই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই তাদের মা বাবা দুজনেই মৃত্যুবরণ করে। সঞ্জয় ও শীতল শহরে গিয়েছিল মার্কেট করার জন্য। এজন্য শহরের কেউ তাদেরকে চিনত না। সেখানকার লোকজন তাদের এই সংবাদ পুলিশের কাছে পৌঁছে দিল। বিভিন্ন জায়গায় তল্লাশি করার পরে পুলিশ বুঝতে পারল যে সঞ্জয় ও শীতল কোন গ্রামের। এরপর পুলিশের লোকজন সঞ্জয় ও শীতলকে তাদের বাসায় নিয়ে আসলো। মা বাবার দুইজনের লাশ একসঙ্গে দেখে টিনা অনেক কষ্ট পেল, আর মিনা খুবই কান্না করতে লাগলো। মা, বাবা, এসব কি হলো? আমাদের দুইজনকে একাই ছেড়ে কেন তোমরা চলে গেলে? আমরা তোমাদেরকে ছাড়া কি করে থাকবো মা, বাবা? মিনা অনেক ছোট ছিল, সে সব কিছুই বুঝতে ছিল না। এরপরেও টিনার কান্না দেখে মিনাও কেঁদে দিল। টিনা প্রথমে নিজেকে সামলে নিল, এরপর মিনাকেও বুঝ দিল। এরপর টিনা গ্রামের লোকদের সাহায্যে তার মা বাবাকে কবরস্থ করল। এরপর সেই বাড়িতে টিনা তার ছোট বোন মিনাকে সঙ্গে করে থাকতে আরম্ভ করল। টিনা নিজেই বাড়ির সব কাজ করত। সকালে উঠে সে ঘরের সব কাজ সেরে নাস্তা তৈরি করে মিনাকে খেতে দিত। এভাবেই 1 বছর পার হয়ে গেল। টিনাও অনেকখানি বুদ্ধিমান হয়ে গেল। এইবার আবারও মিনার জন্মদিন চলে আসলো। মিনা তার বড় বোন টিনাকে বলল, আপু, আমার তো জন্মদিন চলে এসেছে। আমি চাই আমার জন্মদিন অনেক সুন্দর করে ধুমধাম করে বড় আয়োজন করে করব। কিন্তু আপু, আমাদের কাছে তো 2 অক্ত খাবার মতোই টাকা নেই। তাহলে অনেক বড় অনুষ্ঠান করে জন্মদিন কি করে পালন করব বলো? তুই কোনো চিন্তা করিস না মিনা, যে করেই হোক তোর জন্মদিনের আমি অনুষ্ঠান করব। আমাকে কিছু কাজ খুঁজে নিতে হবে। দেখবি তোর জন্মদিনে অনেক বড় কেক কাটবো। টিনা নিজের ছোট বোন মিনাকে খুশি করার জন্য এসব বলল, কিন্তু টিনা কিছুতে বুঝতে পারল না যে সে কি করে এসব আয়োজন করবে। কারণ টিনার কাছে কোনো টাকাই ছিল না। তাদের বাড়িটা ছিল জঙ্গলের মাঝখানে, যেখানে ছোট্ট ভাঙা ঝুপড়ির মধ্যে তারা 2 বোন বাস করত। তাদের বাড়ির চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকত। পুরো গ্রামের লোক সবাই টিনা ও মিনার অনেক প্রশংসা করত। তারা অনেক ভালো ব্যবহারের ছিল। পুরো গ্রামের লোকদেরকে তারা সম্মান করত। একদিন 2 বোন তাদের মনকে হালকা করার জন্য জঙ্গলের মধ্যে ঘুরতে গেল। তখন তারা জঙ্গলের ভিতরে গিয়ে আশ্চর্য জিনিস দেখতে পেল। তারা দেখতে পেল জঙ্গলের মধ্যে অনেক বড় বড় কুমড়ার আকৃতির 2টা ঘর রয়েছে। একটি হলো সোনার কুমড়ার ঘর, আরেকটি হলো রূপার কুমড়ার ঘর। সোনা রূপার কুমড়োর ঘর দেখে 2 বোন খুবই পেরেশানি পড়ে গেল। আপু, দেখো দেখো, কত বড় কুমড়োর ঘর! এইরকম ঘর তো জীবনে কখনো দেখিনি। আর দেখো, এই ঘর কেমন চকচক করছে। হ্যাঁ মিনা, দেখছি এই ঘর দুটা অনেক চকচক করছে, একেবারে সোনা রূপার মতো। আচ্ছা, এর মধ্যে যে যদি দেখি তাহলে কেমন হয়? হ্যাঁ আপু, তুমি একদম ঠিক বলেছ। এই ঘরের মধ্যে গিয়ে দেখা উচিত যে এর ভিতরে কি আছে। বলা তো যায় না, আমাদের কোনো উপকারও হয়ে যেতে পারে। এ কথা বলে 2 বোন প্রথমে রূপার কুমড়োর ঘরের মধ্যে গেল। তারা দেখল সে ঘরটি বেশ বড়। রূপার ঘরের মধ্যে অনেক বড় বড় আলমিরা আছে, যার মধ্যে অনেক টাকা পয়সা স্বর্ণ মুদ্রা রয়েছে। এসব দেখে তারা নিজের চোখদেরকে বিশ্বাস করতে পারল না। তারা সেখান থেকে নিজেদের জন্য সামান্য কিছু অর্থ নিয়ে নিল, আর জীবনযাপন করার জন্য তারা চলে আসলো আবারও তাদের ঝুপড়ি ঘরে। এরপর থেকে তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য সেই কুমড়োর ঘরকে ব্যবহার করত। এরপর থেকে যখনই তাদের টাকা পয়সার প্রয়োজন হতো, তখনই তারা সেই কুমড়োর ঘরে যেত। কুমড়োর ঘরের কথা অন্য মানুষ জেনে গেলে যদি তাদের কোনো ক্ষতি হয়, এই ভয়ে তারা কোনোদিনই কোনো কিছু মানুষদেরকে বলতো না। এই 2 ঘরকে অনেক যত্ন সহকারে দেখে রাখত, আর নিজেদের প্রয়োজন অনুযায়ী তার মধ্যে থেকে টাকা পয়সা নিয়ে নিত। একদিন তারা জঙ্গলের ভেতরে থাকা সেই কুমড়োর ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো। তখন তারা দেখলো একজন বৃদ্ধা মহিলা। টিনা সেই বৃদ্ধা দাদিকে বলল,
দাদিমা, আজকের আগে তো আমরা কখনোই আপনাকে দেখিনি। এখানে আপনি কি করছেন? কিছুই না বেটা, আমি তো এখানে এই কুমড়োর খড়কে দেখে রাখি। তোমরা দুজন এখানে কি করছো? বুড়িমা, আমাদের মা বাবা মারা গেছে কিছুদিন আগে। আমি টিনা, আর এটা হচ্ছে আমার বোন মিনা। আমরা কিছুদিন আগে এই জঙ্গলে ঘুরতে এসে আমাদের নজরে পড়ে এই কুমড়োর 2 সোনা ও রূপার ঘর। এরপর থেকে আমাদের যখনই কোনো জিনিসের প্রয়োজন হতো, আমরা এই কুমড়োর ঘরের কাছে চলে আসতাম। হ্যাঁ বেটা, আমি আগে থেকেই জানি তোমাদের দুজনের অনেক দুঃখ কষ্ট। এজন্যই এই 2 কুমড়োর ঘর তোমাদেরকে সাহায্য করে। বৃদ্ধা মহিলা জানালো যে সে জঙ্গলেই থাকে আর 2 কুমড়োর ঘরকে সুরক্ষিত রাখে। বুড়িমা, আপনি যখন জানেনই যে এই 2 কুমড়োর ঘর হচ্ছে জাদুর কুমড়োর ঘর, তাহলে আপনি নিজে কেন এর থেকে উপকৃত হন না? কেন সাহায্য নেন না এদের? এটা এই কুমড়োর ঘরের সাহায্যর আমার দরকার নেই, এমনকি কারো সাহায্যেরই আমার প্রয়োজন নেই। এই জাদুর কুমড়োর ঘর তো শুধু ভালো আর প্রয়োজনীয় গরিব লোকদেরকে সাহায্য করে থাকে। যদি তোমরা কখনো কোনো জিনিসের লোভ করো, তাহলে এই কুমড়োর ঘর কোনোদিনই তোমাদেরকে সাহায্য করবে না। এই জন্য এই কুমড়োর ঘর আজ পর্যন্ত কেউ ব্যবহার করতে পারেনি, শুধু তোমরাই পেরেছ। টিনা ও মিনা 2 বোন বুড়ি আম্মার কথা খুব ভালোভাবে বুঝে নিল। তাদের এই পৃথিবীতে কেউ ছিল না। ওদিকে ওই বৃদ্ধা মহিলারও এই পৃথিবীতে কেউ ছিল না। ওই দিনের পর থেকে টিনা, মিনা ও ওই বুড়ো মহিলা কুমড়ির জাদুর ঘরের মধ্যেই থাকতে লাগলো। আর তারা অন্যান্য অসহায় ও গরিব লোকদেরকে সাহায্য করতে লাগলো। এভাবেই মানুষদেরকে সাহায্য করে গ্রামের উন্নতি করতে লাগলো। গ্রামের মধ্যে ফ্রিতে হোটেল, ফ্রিতে স্কুল ও হাসপাতালের ব্যবস্থাপনা করলো। এরপর থেকে গ্রামের সব মানুষরাই টিনা ও মিনার অনেক প্রশংসা করতে লাগলো। ওই দিনের পর থেকে টিনা ও মিনা 2 বোন ওই বুড়ি আমার সঙ্গে জাদুর কুমড়োর ঘরের মধ্যে সারাটা জীবন আনন্দে কাটাতে লাগলো।